কোন অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া, কি সুন্দর। পিছনে দেখেছেন পাহাড় এবং মেঘে ঢাকা। সত্যি অনেকে বলে অরুণাচলও একটা কাশ্মীরের মতোই সুন্দর। এটা হলো জ্যাং জলপ্রপাত, পুরো মেঘে ঢাকা পাহাড় পর্বত। এই ভিডিওতে কি দেখবেন? 6 রাত 7 দিনের অরুণাচল ভ্রমণ, সঙ্গে থাকছে 2 রাত 3 দিনের আসাম অর্থাৎ কাজিরাঙ্গা ও গুয়াহাটি ভ্রমণ। কিভাবে যাবেন? বিমান বা ট্রেন? কোন যাত্রায় খরচ কেমন? ট্যুর প্রোগ্রাম নিজে করা ভালো না এজেন্সির মাধ্যমে যাওয়া ভালো? কোনটার ক্ষেত্রে কি সুবিধা কি অসুবিধা? নিজে করলে কতটা খরচ সাশ্রয় হবে? কোন কোন জায়গায় হোটেলে থাকবেন? হোটেলের নাম কি? ফোন নাম্বার কি? ভাড়া কত? এক এক জায়গায় থেকে আশেপাশের কি কি টুরিস্ট স্পট দেখবেন? গাড়ি কোথায় পাবেন? প্রতিদিনের জন্য ছোট ও বড় গাড়ির খরচ কত? কোন কোন জায়গায় যেতে গেলে কি কি ধরনের পারমিট লাগবে? পারমিটের জন্য কোথায় আবেদন করতে হবে? খরচ কত? ছবি, আধার কার্ড সহ আর কি কি লাগবে? বছরের কোন সময়ে যাবেন? কখন গেলে বিপদ বেশি? অক্সিজেন ও ট্রাভেল মেডিসিন কি কি সঙ্গে রাখবেন? ফ্লাইটে অক্সিজেন বা ড্রোন ক্যারি করতে পারবেন কিনা? সাফারির স্লট ও গাড়ি কিভাবে বুকিং করবেন? ব্রহ্মপুত্রের বুকে ক্রুজ সাফারির জন্য কোন কোম্পানির লঞ্চ সবচাইতে ভালো? কাদের ভাড়া এবং খাওয়া দাওয়া কি রকম? নামেরি অভয়ারণ্যে ফুড সাফারি কিভাবে বুকিং করবেন? থাকবেন কোথায়? জিয়াভরলী নদীতে র্যাফটিং কিভাবে করবেন? খরচ কত? বুকিং কিভাবে করতে হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। সঙ্গে পাবেন প্রায় 10 দিন ধরে উত্তর পূর্ব ভারতের 2টি রাজ্য ঘুরে তুলে আনা নয়নাভিরাম সব দৃশ্যের ফুটেজ। তার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও শুরুর আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অরুণাচল প্রদেশ যেহেতু বিমান বা ট্রেন লাইন দ্বারা কানেক্টেড নয়, সেহেতু আপনাদেরকে কলকাতা থেকে অরুণাচল প্রদেশ যেতে গেলে প্রথমে গুয়াহাটি যেতেই হবে। তো কলকাতা থেকে গুয়াহাটি যেতে গেলে আপনারা ট্রেনেও যেতে পারেন, প্লেনেও যেতে পারেন, কেউ ইচ্ছা করলে 4 চাকা গাড়িতেও যেতে পারেন। স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি পরপর ছোট গাড়ি, ট্রেন এবং প্লেন সবকটি অপশনেই দূরত্ব কত, খরচ কিরকম, সময় কত লাগবে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাই ছোট গাড়ি করে যাওয়ার অপশন। ছোট গাড়ি করে যদি যান তাহলে আপনাদের সময় লাগবে 22 ঘন্টা 4 মিনিট এবং টোটাল দূরত্ব হলো দেখুন 1015 কিলোমিটার। তো একটানা তো কেউ যাবেন না, ব্রেক দিয়ে দিয়ে যেতে হবে, তার ফলে কিন্তু এটা অনেক বেশি টাইম লাগবে এবং এটা পপুলার অপশন নয়, কেউ এইভাবে যায় না। ট্রেন এবং প্লেনেই বেশিরভাগ মানুষ যেয়ে থাকেন। এবার আমি আপনাদেরকে প্লেন ও ট্রেনের অপশনগুলো দেখাচ্ছি। বন্ধুরা, এবার আপনাদের দেখাচ্ছি ট্রেনে করে কলকাতা থেকে গুয়াহাটি যাবার অপশন কি কি আছে। কলকাতা থেকে গুয়াহাটি অনেক ট্রেনই যায়, কিন্তু যারা অরুণাচল বেড়াতে যাবেন তাদের পক্ষে সবচেয়ে ভালো ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস। কারণ সরাইঘাট এক্সপ্রেসে করে আপনি যদি কলকাতা থেকে গুয়াহাটি যান তাহলে অরুণাচল যেতে আপনার সুবিধা হবে, কারণ আপনি পৌঁছাবেন সকালবেলায়। দেখুন, ট্রেনটা ছাড়ে বিকেল 4:05 মিনিটে আর পৌঁছায় গুয়াহাটিতে 9টা বেজে 43 মিনিটে। সময় লাগে 17 ঘন্টা 38 মিনিট। সরাইঘাট ট্রেনটি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা দেখতে ইচ্ছুক তারা পজ করে দেখে নিতে পারেন। এবার আসি এই ট্রেনটির ভাড়ার কথায়। এর স্লিপার ক্লাসের ভাড়া হলো 500 টাকা,
3 এসির ভাড়া হলো 1320 টাকা, 2 এসির ভাড়া হলো 1940 টাকা, এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হলো 3275 টাকা, অর্থাৎ চিপেস্ট এয়ার ফেয়ারের চেয়ে মাত্র 100 টাকা কম। বিমানে করে কলকাতা থেকে গুয়াহাটি যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। কলকাতা থেকে গুয়াহাটি প্লেনের ভাড়া সবসময় 3500 থেকে 4500 টাকার মধ্যে ঘোরাফেরা করে। যত আগে কাটবেন প্লেনের ভাড়া ততই সস্তা হবে। 19 মে 2025 বিকেল 4:10 ইন্ডিগো প্লেনে চেপে আমরা কলকাতা থেকে গুয়াহাটি গিয়ে পৌঁছালাম বিকেল 5:30 আমাদের অরুণাচল সফর শুরু ছিল পরের দিন অর্থাৎ 20 মে থেকে। আমরা একদিন আগেই গিয়ে গুয়াহাটিতে পৌঁছালাম এবং গুয়াহাটিতে আমরা গিয়ে উঠলাম আমাদের আগেই ঠিক করে রাখা জেপিজ ইন্টারন্যাশনাল হোটেলে। এই হোটেলটি গুয়াহাটি স্টেশনের ঠিক উল্টো দিকেই অবস্থিত। গুয়াহাটিতে থেকে আশেপাশের জায়গাগুলো ঘোরার জন্য এর লোকেশনটা খুবই ভালো এবং গুয়াহাটিতে যেসব হোটেল আছে তার মধ্যে এই হোটেলটি বেশ ভালো মানের। আমরা এই হোটেলের একটি ডবল বেড রুম যার নাম্বার ছিল 207 সেখানে ছিলাম একদিন, যার জন্য আমাদের ভাড়া লেগেছিল 2500 টাকা এবং 307 নম্বর রুমটা ছিল ট্রিপল বেড রুম, আমরা সেখানে ছিলাম 2 দিন, তাতে আমাদের ভাড়া লেগেছিল 3500 টাকা করে। এই হোটেলের একটা প্লাস পয়েন্ট হলো এর পরিচ্ছন্নতা এবং খাবার দাবারের গুণমান, দুটোই বেশ খুব সুন্দর এবং উচ্চমানের। কেমন থাকলে দোষ্টু? ভালো। হোটেলের রুম কেমন লাগলো? খুবই সুন্দর। আর খাওয়া দাওয়া কেমন লাগলো? অসাধারণ। তুমি হোটেলকে রিভিউতে 5-এর মধ্যে কত দেবে? আমি 5-এর মধ্যে 5ই দেব। আমার এত ভালো লেগেছে এই হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া এত ভালো। আমি তো ভাবছি যে আমি ফেরার সময় যা দুদিন গুয়াহাটি স্টে করবো আমি এই হোটেলটাতেই নেব। পরদিন সকালে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে সকাল 9টা নাগাদ আমরা রওনা দিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ভালুকপং। এই জার্নিটা গুয়াহাটি থেকে সকাল সকালই শুরু করা উচিত, কারণ এই রাস্তার দৈর্ঘ্য প্রায় 250 কিলোমিটার এবং সময় লাগে একটানা গেলেও 4.5 থেকে 5 ঘন্টা। কিন্তু সকাল 9টায় গুয়াহাটি থেকে বের হলেও আপনারা কিন্তু 5 ঘন্টা পর ঠিক দুপুর 2টোয় ভালুকপং পৌঁছতে পারবেন না, আপনাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তার কারণটা কি সেটাও একটু বলে নিই। এই গুয়াহাটি থেকে ভালুকপং যাবার রাস্তাতেই আছে 2টো সাইট সিইং এর স্পট। প্রথম স্পটটি হলো নগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় মন্দির, যেটা গুয়াহাটি থেকে 130 কিলোমিটার অর্থাৎ 3 ঘন্টা জার্নি করার পর আপনারা দেখতে পাবেন। আর দ্বিতীয় স্পটটি হলো নয়নাভিরাম নামেরি লেক, যেটা আপনাদেরকে মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে আরো প্রায় 95 কিলোমিটার অর্থাৎ 2 ঘন্টা জার্নি করে যেতে হবে। দুপুর 12টা নাগাদ নগাঁও পৌঁছে আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করলাম। মন্দিরটি একটি অদ্ভুত শিল্পকর্মের নিদর্শন, একবারে মাথা তুলে আকাশের বুকে দাঁড়িয়ে আছে। এখানে দুপুরে এলে মন্দিরের ভোগও খেতে পাবেন। এছাড়া মন্দিরের পাশেই আছে পূজার উপাচার বিক্রির দোকান, এছাড়াও খাবার দোকান এবং মন্দিরের ভিতর একটি সুলভ শৌচাগারও আছে। দুষ্টু মন্দিরের প্রসাদ নেয়ার পরই কয়েকটা ছাগল তাকে ঘিরে ধরল। মন্দির দেখা শেষ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল নামেরি লেকের উদ্দেশ্যে। কিন্তু দুপুর হয়ে এসেছিল, আর ভালো বেড়াতে গিয়ে যদি ভালো খাওয়া না হয় তাহলে বেড়ানোটাই মাটি। তাই আমরা একটা সুন্দর রেস্টুরেন্টের খোঁজ করছিলাম। আমাদের ড্রাইভার 127 নম্বর জাতীয় সড়কের পাশেই অবস্থিত একটা দুর্দান্ত সুন্দর মাল্টি কুইজিন রেস্টুরেন্টে নিয়ে গেল আমাদের দুপুরের খাবার জন্য। রেস্টুরেন্টটার নাম উপভোগ। আমরা খেলাম অসমিয়া থালি, 150 টাকা দাম।
কিন্তু কি সুন্দর অপূর্ব থালিটা খেলাম যে সত্যিই বলার নয়। না এখানে বসে ছবি তুলে দেবো তোমার। দারুণ সাজানো, পুরো ব্যাম্বু দিয়ে তৈরি করা। দামটা দিয়ে কিন্তু খাবারের মান যাচাই করা যাবে না, অন্তত এই রেস্টুরেন্টের ক্ষেত্রে। দাম 150 টাকা হলেও আমরা যে খাবারটা খেলাম তার স্বাদ এখনো মুখে লেগে আছে। ব্যাম্বু চেয়ার। দুপুরের খাওয়া দাওয়া সেরে ব্রহ্মপুত্র ব্রিজ পেরিয়ে তেজপুর হয়ে আমরা রওনা দিলাম নামেরি লেকের উদ্দেশ্যে। পথে দেখা মিলল ঘন সবুজে ঢাকা চা বাগানের। ঘড়ির কাঁটায় তখন ঠিক বিকেল 3:30। সে সময় আমাদের গাড়ি হাই রোড ছেড়ে একটা লোকাল রোড ধরল, উদ্দেশ্য নামেরি লেক যাওয়া। এই সুযোগে আপনাদের বলে রাখি, নামেরি লেক কিন্তু কোনো লেক বা হ্রদ নয়, এটা অরুণাচল থেকে প্রবাহিত হয়ে আসা কামিং নামক যে নদীটি আসামে প্রবেশ করে জিয়া ভরলী নদীর নাম নিয়েছে, এটা সেই নদীরই একটি অংশ। তবে এখানে এলে আপনি একটা দুর্দান্ত নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবেন, কোনো সন্দেহ নেই। তো চলুন আপনাদেরকেও দেখাই আমরা কেমন দেখলাম নামেরি লেক। এটা হচ্ছে নামেরি লেক, অ্যাকচুয়াল নদী। এটা কি বলছে নামেরি লেক? সবজিটা ইয়ে করে হতো, টুপিটা পরে নামেরি লেক। এখানটা উঁচু থেকে নিচু হয়েছে নদীটা, কামিন নদী। মাঝখানে একটা দ্বীপ আছে, চর। আমাদের দোষটি তাই এখানে কুলুকুলু শব্দ এবং এই ঢেউটা তৈরি হয়েছে। মাঝে একটা চর আছে, যে কারণে নদীর স্রোত দুভাগে এসে এখানে মিলিত হয়েছে। উপরে ফরেস্ট আছে এবং ফরেস্টের ওই দেখুন গার্ডেনও, ফরেস্টের বাংলোও আছে। আর এখানে ছেলেরা ক্যাম্পিং করে বনভোজন করছে। সুন্দর জায়গা। তোমরা কামিন কেমন দেখছো? অসাধারণ অসাধারণ। গুয়াহাটি টু গুয়াহাটি ফরাত 7 দিনের যে ট্যুর প্যাকেজে আমরা অরুণাচল প্রদেশ যাই, সেই ট্যুর প্যাকেজের প্রথম দিনেই অরুণাচল বর্ডার ক্রস করার আগেই রাস্তাতে কিন্তু এই দুটো সাইট সিইং এর স্পট আছে। সেই দুটো দেখা শেষ করে আমরা এবার রওনা দিলাম অরুণাচল সীমান্তের ছোট্ট শহর ভালুকপং এর উদ্দেশ্যে। আপনারা বসেন, আমি ডকুমেন্ট সাবমিট করে নিয়ে আসছি। আমরা ভালুকপংয়ে পৌঁছে গেলাম। এখন ড্রাইভার গেল চেকপোস্টে পারমিট তৈরি করতে, আইএলপি। এই আইএলপি তৈরি হওয়ার পর আমরা অরুণাচল প্রদেশে গিয়ে ঢুকবো। ভালুকপং একটা ছোট্ট জনপদ, আসাম এবং অরুণাচলের বর্ডারে। আমরা চেকপোস্টের কাছে এসে থেমেছি। এখানে আপনাদেরকে আধার কার্ড দিয়ে এবং 1 কপি করে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে একটা করে আইএলপি অর্থাৎ ইনার লাইট পারমিট বানাতে হবে, যেটা আমাদের নর্থ ইস্টের বেশ কিছু স্টেটে গেলে লাগে, যেমন এই নাগাল্যান্ডে, অরুণাচল প্রদেশে। ভালুকপং হলো অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যের একবারে সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং জেলার ছোট্ট একটা শহর।
যে শহরটা কামেং নদীর তীর বরাবর অবস্থিত এবং যার দুই দিক পাহাড়ে ঘেরা, ফলে এটা খুবই একটা দৃষ্টিনন্দন জায়গা, দেখে আপনার মন ভরে যাবে। এখানেই অরুণাচল প্রদেশে প্রবেশের জন্য যে চেকপোস্ট সেটি অবস্থিত। সেখানে আপনারা যদি আইএলপি তৈরি করা না থাকে আইএলপি তৈরি করে নিতে পারেন, আর যদি আগেই অনলাইনে আইএলপি তৈরি করে থাকেন তাহলে এখানকার যেসব পুলিশ কর্মীরা চেকপোস্টে প্রহররত আছেন তাদেরকে আইএলপিটি দেখিয়ে আপনি অরুণাচলে প্রবেশের অনুমতি পেতে পারেন। আইএলপি ছাড়া দেশের নাগরিকরাও যেহেতু নর্থ ইস্টের বেশ কিছু স্টেটে যেতে পারেন না, তাই আইএলপি এই ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটি কিভাবে বানাতে হয় এবার বলে দিই আপনাদের। বন্ধুরা, যারা অরুণাচল প্রদেশ যাবার আগে অনলাইনে ইনার লাইন পারমিট তৈরি করে রাখতে চান তাদের জন্য কিভাবে ইনার লাইন পারমিটের দরখাস্ত করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোমটা ওপেন করবেন, তারপর এই সার্চ বক্সে গিয়ে লিখবেন ইনার লাইন পারমিট ফর অরুণাচল প্রদেশ। লেখার পর দেখেন প্রথমেই এসছে আইএলপি অরুণাচল প্রদেশ, এটাতেও ক্লিক করতে পারেন, বা তারও নিচে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লাই আইএলপি। এখানে এইটায় ক্লিক করলে হোম পেজটা খুলবে অরুণাচল প্রদেশ গভর্নমেন্টের, আর এইটায় ক্লিক করলে ডাইরেক্ট আইএলপির জন্য আপনার যে বক্স সেটা খুলে যাবে। আমি দেখাচ্ছি, দেখুন এটাই ক্লিক করে অ্যাপ্লাই ফর আইএলপি। দেখুন প্রথমেই উপরে লেখা আছে ইআইএলপি, অনলাইন ইনার লাইন পারমিট সিস্টেম। অ্যাপ্লাই ফর টুরিস্ট ইআইএলপি, এখানে একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটা আপনাকে মানে এগ্রি করতে হবে। এখানে এই যে আই এগ্রি লেখা আছে এটাতে টিক করবেন। টিক করার সাথে সাথেই দেখুন টুরিস্ট আইএলপি রিভাইজড ফি আপ টু 3 days ইজ ₹300, বিয়ন্ড 3 days আপ টু 14 days ইজ 500। তো এখানে আপনার নিজস্ব মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে এখানে প্রসিড টিপবেন, তারপর একে একে যে ফর্মালিটি গুলো আসবে সেগুলো ফিল আপ করলেই আপনি অনলাইনে ইআইএলপি পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে দেখুন ইআইএলপির ক্ষেত্রে আপনাদের ফিজ কত লাগবে সেটা এদের ওয়েবসাইটই দেওয়া আছে, অরুণাচল প্রদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট, দেখে নিন। এখানে দেখুন এই যে টুরিস্টদের জন্য লাগবে আপনার ₹100 per person for one district and ₹100 per person for more than one district। এটা হলো চার্জ। একমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি পরিচয়ে কেউ যদি যায় তার কোনো ফি লাগে না। টেম্পোরারি প্রভিশনাল ফি এটা হচ্ছে 30 দিনের জন্য। আর এই যে পার্মানেন্ট বা রেগুলার আইএলপি ফি দেওয়া রয়েছে, এই পার্মানেন্ট বা রেগুলার আইএলপি যারা নিয়ে থাকেন তাদেরটা 365 দিনের জন্য অ্যাপ্লিকেবল হয়। আর আমরা টুরিস্টরা যেটা কাটি সেটা হলো টেম্পোরারি আইএলপি, এটা অ্যাপ্লিকেবল থাকে 30 দিনের জন্য। আইএলপির জন্য আধার কার্ড বা ভোটার কার্ডের মতো একটা সচিত্র পরিচয়পত্র ছাড়া আর যেটা লাগবে সেটা হলো এক কপি ছবি। সেই ছবিটা কি পরিমাপের এবং কি রেজলিউশনের হবে সেটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, ভালো করে একবার পড়ে দেখে নেবেন। আইএলপির প্রসঙ্গটা শেষ করছি এই বলে যে কোনভাবে আইএলপি বানিয়ে যাওয়া ভালো। আপনাদেরকে জানাই, যদি অনলাইনে আইএলপি বানান সেক্ষেত্রে খরচ বেশি পড়ে, আর অফলাইনে বানালে খরচ পড়বে কম। আমাদের আইএলপি যেমন ট্যুর এজেন্সি বানিয়ে দিয়েছিল, আর আপনারা যদি ট্যুর এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজেরাও যান সেক্ষেত্রে যে গাড়ি করে আপনি অরুণাচল প্রদেশ যাচ্ছেন তার ড্রাইভারকে আপনার আধার কার্ড এবং ছবি দিয়ে দিলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের আইএলপি বানিয়ে দিতে পারবে। ওইটুকু সময়ের মধ্যে আপনারা ভালুকপংয়ের মতো ছোট্ট শহরটি একটু ঘুরেও দেখে নিতে পারবেন। সমুদ্র পৃষ্ঠ থেকে ভালুকপংয়ের উচ্চতা হলো 698 ফিট, অর্থাৎ গুয়াহাটি থেকে তেজপুর পেরিয়ে 5 ঘন্টার জার্নি শেষে যখন ভালুকপংয়ে এসে পৌঁছাবেন তখন আপনারা প্রথম একটু ঠান্ডা অনুভব করবেন। এবার বলি কোন হোটেলে থাকবেন। প্রথমেই মনে রাখতে হবে ভালুকপং কিন্তু একটা ছোট্ট জায়গা, এখানে হোটেলের সংখ্যা খুব বেশি নয়, তার মধ্যে ভালো হোটেলের সংখ্যা স্বাভাবিকভাবেই 2-1টি। তো প্রথমেই আমি যে হোটেলটির নাম বলবো সেটা হলো মন্ডল ঘ্যাং। এই হোটেলটি ভালুকপংয়ের সর্বাপেক্ষা ভালো হোটেল। হোটেলটি কামেং নদীর তীরে অবস্থিত হওয়ায় এখান থেকে আপনি দুর্দান্ত সব ভিউ দেখতে পাবেন। এছাড়া অন্য যে হোটেলটি ভালো সেটিও হলো কামেং নদীর তীরে অবস্থিত, তার নাম হলো রিভার ভিউ হোমস্টে। এছাড়া অন্য সব হোটেলগুলোই কিন্তু নদীর থেকে একটু দূরে শহরের ভিতরে, এবং সেগুলোর অবস্থান এবং গুণগত মান এত ভালো নয়। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো এই যে একটা সামনে দেখছি ফুলের গাছ, কি সুন্দর,
বৃষ্টির মধ্যে। আর আমরা আছি ঠিক ডিএফও বাংলোর উল্টো দিকে। এই যে দেখুন ফরেস্টের ডিএফওর বাংলো। এই ফুলটা দুর্দান্ত, এখানে অনেক জায়গাতেই এই ফুল গাছটা আছে। যেসব নিয়মিত পর্যটক কোনো ট্যুর এজেন্সির উপর নির্ভর না করে নিজেরাই বেড়াতে যাবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বানান, তারা সাধারণত হোটেল খোঁজার ক্ষেত্রে গুগল রিভিউ এর উপর নির্ভর করেন। আমিও আপনাদেরকে শুধুমাত্র নিজের মতামত না জানিয়ে স্ক্রিনে যে কটি হোটেল সম্বন্ধে আপনাদেরকে বলেছি তাদের গুগল রিভিউ এবং সেটা কতজন পর্যটকের মতামতের উপর নির্ভর করে তৈরি হয়েছে সেগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা নিজেরা সেগুলো একটু খুঁটিয়ে স্ক্রিনের উপর দেখে নেবেন হোটেল বুকিং করার আগে। আমি কোনো ট্যুর অপারেটরের সাহায্য ছাড়াই সাধারণত হোটেল বুক করে থাকি। তবে এবার অরুণাচল প্রদেশ যাওয়ার আগে কয়েকজন ইউটিউবারের ভিডিও দেখে একটি ট্যুর এজেন্সি সম্বন্ধে ভালো ধারণা তৈরি হওয়ায় কার মাধ্যমে এই অরুণাচল ট্যুর করেছিলাম। ট্যুর মোটামুটি সন্তোষজনক হলেও অরুণাচল প্রদেশ প্রবেশ করার পর আমাদের প্রথম যে থাকার হোটেল অর্থাৎ ভালুকপংয়ের হোটেল, সেটা কিন্তু আমার একেবারেই পছন্দ হয়নি। ট্যুর অপারেটর যে হোটেলটি আমাদের জন্য নির্বাচিত করেছিলেন তার নাম হচ্ছে কোসি রেসিডেন্সি। তার গুগল রিভিউ একেবারে মারাত্মক রকমের বাজে। তার ফলে আমি সেই হোটেলে উঠিনি এবং সেই হোটেলে এবং তার চারপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার ভালো না লাগায় আমি নিজে সিগাল নামে একটি হোটেলে গিয়ে উঠি, যেটা ভালুকপংয়ের ডিএফওর বাংলোর ঠিক উল্টো দিকে, কিন্তু সেটাও কামিং নদীর থেকে অনেক দূরে এবং সেই জন্য আমি সেটা আপনাদেরকে রেকমেন্ড করছি না। আপনারা ভালুকপংয়ে যদি আগে থেকে হোটেল বুক করে যেতে চান তাহলে 1 নম্বরে রাখবেন মুন্ডন খ্যাং এবং 2 নম্বরে রাখবেন রিভার ভিউ হোমস্টেকে। তো আজ এতটুকুই বন্ধুরা। আমাদের অরুণাচল ভ্রমণের পরবর্তী অভিজ্ঞতা থাকবে এর পরের ভিডিওগুলোতে। আশা করি সেই ভিডিওগুলোও আপনারা দেখবেন। অরুণাচল প্রদেশ সম্পর্কিত ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। তার ফলে ভিডিওটি হয়তো আয়তনে একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অরুণাচল ভ্রমণের ক্ষেত্রে আপনাদের সমস্ত খুঁটিনাটির দিকে খেয়াল রাখতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार है। অরুণাচল ট্যুর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব।